স্টিভ জবস এই নাম নিজে নিজে এক মোটিভেশন। স্টিভ জবস ছিলেন অ্যাপেল কোম্পানির ফাউন্ডার, আর সাথে সে একজন মহান লিডার ছিলেন। স্টিভ জবস তার জীবনের 50 বছরে অনেক চড়াই উতরাই দেখেছেন। তার মোকাবিলা করে তবেই গিয়ে সফলতার চূড়ায় পৌঁছায়। তো এটা কি সম্ভব যে স্টিভ জবস যা কিছু তার 50 বছরের জীবনে শেখে সেটা তুমি মাত্র 15 মিনিটে শিখে যাবে? তো এর জবাব হলো হ্যাঁ, এটা সম্ভব। স্টিভ জবস স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটি স্পিচ দিয়েছিলেন, And this is the closest I've ever gotten. যেখানে তিনি তার 50 বছরের শিক্ষাকে 3টি গল্পের মাধ্যমে মাত্র 15 মিনিটে বলেছিলেন। আমার মনে হয় যে সেই স্পিচ ইংলিশে হওয়ার জন্য অনেক লোক শোনেনি হয়তো। তো বন্ধুরা, আজ আমি তোমাদের স্টিভ জবসের সেই স্পিচ বাংলাতে, তাও আবার অনেক সহজ ভাষায় শোনাবো। আর বিশ্বাস করো যে এই স্পিচকে শোনার পর তোমার জীবনে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই হবে। তো বন্ধুরা, শান্ত মনে শোনার জন্য তৈরি হয়ে যাও। আজ তুমি সেটা শুনবে যা তোমার জীবনে এক বিস্ফোরক পরিবর্তন নিয়ে আসতে পারে। আর বিশ্বাস করো, এই ধামাকা বা বিস্ফোরক তোমার জীবন বদলে দেবে। তো চলো শুরু করা যাক। এখন আমি যা বলবো সেখানে আওয়াজ তো আমার হবে, কিন্তু শব্দ স্টিভ জবসের হবে। ধন্যবাদ। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে তোমাদের সমারোহ অনুষ্ঠানে আমি আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। সত্যি বলতে কি, আমি কখনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি, আর আজকেই আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সমারোহ অনুষ্ঠান সবচেয়ে কাছ থেকে দেখছি। আজ আমি তোমাদের আমার জীবনের 3টি গল্প শোনাতে চাই। আহামরি কিছু না, শুধু 3টি গল্প। প্রথম গল্পটি হচ্ছে জীবনটাকে এক সুতোয় গাঁথা নিয়ে। রিড বিশ্ববিদ্যালয়ে ভর্তির 6 মাসের মাথায় আমি লেখাপড়া ছেড়ে দিই। অবশ্য বিশ্ববিদ্যালয় পুরোপুরি ছেড়ে যাওয়ার আগে প্রায় বছর দেড়েক আমি সেখানে ছিলাম। ঘটনার শুরু আমার জন্মের আগে থেকে। আমার মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন অবিবাহিত শিক্ষার্থী। তিনি আমাকে দত্তক দিতে চাইলেন। মা আমাকে এমন পরিবারে দত্তক দিতে চাইলেন যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। একজন আইনজীবী আর তার স্ত্রী আমাকে দত্তক নেওয়ার জন্য রাজি হলেন। কিন্তু জন্মের পর আমার মা বাবার মনে হলো তারা আসলে একটি মেয়ে চেয়েছিলেন। গভীর রাতে তারা সেই আইনজীবী পরিবারকে ফোন করে বললেন, অপ্রত্যাশিতভাবে আমাদের একটি ছেলে সন্তান হয়েছে, আপনারা কি তাকে দত্তক নিতে চান? তারা বললেন, অবশ্যই। আমার মা পরে জানতে পারলেন আইনজীবী পরিবারের কেউই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেননি, এমনকি আমার দত্তক বাবা হাই স্কুলও পাশ করেননি। এসব জেনে আমার মা দত্তক চুক্তিপত্রে স্বাক্ষর করতে রাজি হননি। কয়েক বছর পর দত্তক বাবা মা কথা দিলেন তারা অবশ্যই আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, এবং সেই কথা শুনে আমার মা আমাকে দত্তক দিতে রাজি হলেন। এইভাবে আমার জীবন শুরু হলো। 17 বছর পর আমি সত্যিই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, কিন্তু আমি বোকার মতো স্ট্যানফোর্ডের মতো ব্যয়বহুল একটি বিশ্ববিদ্যালয়ে বেছে নিয়েছিলাম। আমার নিম্ন মধ্যবিত্ত বাবা মায়ের সব জমানো টাকা আমার লেখাপড়ার পেছনে খরচ হয়ে যাচ্ছিল। 6 মাস এভাবে যাওয়ার পর আমি এর কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। আমার ভবিষ্যৎ জীবন তৈরিতে সেই বিশ্ববিদ্যালয় কতটা ভূমিকা রাখবে সেটা আমি বুঝতে পারছিলাম না। অথচ আমি আমার বাবা মার সারা জীবনের জমানো সব টাকা লেখাপড়ার পেছনেই ঢেলে দিচ্ছিলাম। তাই আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং বিশ্বাস রেখেছিলাম যেন এরপর সব কিছু ঠিকঠাক চলে। সেই সময়ের প্রেক্ষিতে সিদ্ধান্তটা ভয়াবহ মনে হলেও এখন বুঝতে পারি সেটা ছিল আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। লেখাপড়া বন্ধ করে দেওয়ার পর আমি সহজেই বিরক্তিকর সব ক্লাস থেকে মুক্তি পেলাম এবং তারপর আমার পছন্দের ক্লাসগুলোতে ভর্তি হতে শুরু করলাম। তখনকার সব ঘটনায় খুব রোমান্টিক ছিল না। আমার নিজের কোনো থাকার জায়গা ছিল না, তাই আমি আমার বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতাম। ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে আমি 5 সেন্ট করে পেতাম এবং তা দিয়ে খাবার কিনে খেতাম। সপ্তাহে অন্তত একবার ভাত খেতে প্রতি রবিবার রাতে 7 মাইল হেঁটে শহরের অপর প্রান্তে হরে কৃষ্ণ মন্দিরে যেতাম। আমার ভীষণ ভালো লাগতো। আমার কৌতূহল আর ইনটিউশনের কারণে আমি বেপরোয়া যা কিছুই করেছি, পরবর্তীতে তার বেশিরভাগই আমার কাছে মূল্যবান হিসাবে প্রতীয়মান হয়েছে। তোমাদের একটা উদাহরণ দিই। সেই সময় রিড কলেজ দুনিয়ার সবচেয়ে ভালো কলেজ ছিল, যেখানে ক্যালিগ্রাফি শেখানো হতো। পুরো কলেজের ক্যাম্পাসে পোস্টার আর লেবেল আঁকা হতো হাতে করা ক্যালিগ্রাফি দিয়ে। যেহেতু আমি আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না, তাই সহজেই ক্যালিগ্রাফি শেখার নতুন একটা কোর্সে ভর্তি হয়ে গেলাম। আমি সেরিফ ও সেন্স সেরিফ টাইপফেস শিখলাম। বিভিন্ন ফন্টের স্পেস কমানো বাড়ানো সহ
চমৎকার টাইপোগ্রাফি তৈরির কৌশল শিখলাম। ব্যাপারটা ছিল দারুণ, ঐতিহাসিক, বিজ্ঞানের বাইরে একটা আর্ট, যা আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল। ক্যালিগ্রাফি জিনিসটা যে আমার জীবনে কাজে আসবে সেটা আমি কখনো ভাবিনি। কিন্তু 10 বছর পর আমি যখন প্রথম ম্যাকিনটোশ কম্পিউটার ডিজাইন করি, তখন সেই জ্ঞানের পুরোটাই আমার কাজে লেগেছিল। ম্যাক কম্পিউটারে আমরা সেই ডিজাইনটাই ব্যবহার করি। এটি ছিল সুন্দর টাইপোগ্রাফি সমৃদ্ধ প্রথম কম্পিউটার। আমি যদি সেই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি না হতাম, তবে ম্যাক কম্পিউটারে নানান টাইপফেস আর আনুপাতিক দূরত্বের ফন্ট থাকতো না। আর যেহেতু উইন্ডোজ ম্যাকের কাজই নকল করেছে, তাই বলা যায় কোনো পার্সোনাল কম্পিউটারে এই ধরনের ফন্ট থাকতো না। বিশ্ববিদ্যালয় না ছাড়লে আমি কখনোই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হতাম না। ফলে পার্সোনাল কোনো কম্পিউটারেই হয়তো কখনো এত সুন্দর ফন্ট থাকতো না। অবশ্যই বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে যেসব বিভিন্ন ঘটনাগুলোর এমন যোগসূত্র তৈরি করা সম্ভব ছিল না, কিন্তু 10 বছর পরে পিছনে ফিরে তাকালে তা সব কিছুই পরিষ্কার বুঝতে পারে। তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতোয় বাঁধতে পারতে না। এটা শুধুমাত্র পেছনে তাকিয়েই সম্ভব। তাই তোমাকে বিশ্বাস করতেই হবে যে বিচ্ছিন্ন সব ঘটনা ভবিষ্যতে একটা ভালো ফল তৈরি করবে। তোমাকে একটা কিছুর ওপর বিশ্বাস রাখতেই হবে। তোমার নিছক ধারণা, ভাগ্য, জীবন, কর্ম কিছু একটা যদি তুমি বিশ্বাস করো যে জীবনের বিচ্ছিন্ন সব ঘটনা একদিন ভালো ফল নিয়ে আসবে, তবেই তুমি মনের কথা মতো চলতে পারবে। আর এইভাবেই তুমি সফল হতে পারবে। আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা আর হারানোর গল্প। আমি যে জিনিস চাইতাম সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাই। 20 বছর বয়সে আমি আর রোজ মিলে আমাদের পারিবারিক গ্যারেজ অ্যাপেল কোম্পানি শুরু করেছিলাম। আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। 10 বছরের মাথায় গ্যারেজের দুজন কোম্পানি থেকে অ্যাপেল 4000 কর্মী $2 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। আমার বয়স যখন 30, তার কিছুদিন আগে আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাকিনটোশ বাজারে ছাড়ি। আর ঠিক তখনই আমার চাকরিটা চলে যায়। কিভাবে একজন তার নিজের হাতে গড়া কোম্পানি থেকে চাকরিটা হারাতে পারে? অ্যাপেল যখন বেড়ে উঠেছে, তখন আমরা বেশ মেধাবী একজনকে নিয়োগ দিয়েছিলাম। ভাবলাম সে আমাদের সাথে ভালোভাবে কোম্পানিটা এগিয়ে নিয়ে যাবে। প্রথম বছর সব কিছুই ভালোভাবেই গেল, কিন্তু ধীরে ধীরে ভবিষ্যৎ কল্পনা নিয়ে তার সাথে আমার চিন্তাভাবনার অমিল দেখা দিতে লাগলো। আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা বিভাগও তার পক্ষ নিল। অতএব 30 বছর বয়সে আমি আমার কোম্পানি থেকে আউট হয়ে গেলাম। বেশ প্রকাশ্যে আউট হয়ে গেলাম। আমার তারুণ্যের সব স্বপ্ন এক নিমেষেই হাতছাড়া হয়ে গেল। আমি একদম ভেঙে পড়লাম। পরের কয়েক মাস বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমার মনে হচ্ছিল আমি আগের প্রজন্মের উদ্যোক্তাদের মনোবল ভেঙে দিয়েছি। আমার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা আমি পালন করতে পারিনি। আমি ডেভিড পার্কার আর বব নয়েসের সাথে দেখা করে আন্তরিকভাবে ক্ষমা চাইলাম। আমার ব্যর্থতার গল্প চারিদিকে ছড়িয়ে পড়ল। আমি ভ্যালি ছেড়ে পালিয়ে যাওয়ার কথাও ভাবলাম, কিন্তু ধীরে ধীরে আমি একটি বিষয় অনুভব করতে লাগলাম। সব কিছুর পরেও আমি আমার আগের সব কাজ ভালোবাসতাম। অ্যাপেলের ঘটনাগুলি সেই সত্যকে এতটুকু বদলাতে পারেনি। আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু তারপরেও কাজের প্রতি আমার ভালোবাসা কমেনি। তাই আমি আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম। তখন বিষয়টা বুঝতে পারিনি, কিন্তু পরে আবিষ্কার করলাম অ্যাপেল থেকে চাকরিচ্যুত হওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা। সফল হওয়ার সব ভার থেকে মুক্ত হয়ে গেলাম। আমি আবার নতুন করে শুরু করলাম নিশ্চয়তাবিহীন নতুন জীবন। এর ফলে আমি আমার জীবনের অন্যতম সৃজনশীল সময়ে যাত্রা করার সুযোগ পেলাম। পরবর্তী 5 বছরে আমি নেক্সট নামে একটি কোম্পানি শুরু করি, পিক্সার নামে আরও একটি কোম্পানি শুরু করি এবং প্রেমে পড়ি অসাধারণ একটি মেয়ের, যে পরে আমাকে বিয়ে করেছে। পিক্সার থেকে আমরা পৃথিবীর প্রথম অ্যানিমেশন ছবি টয় স্টোরি তৈরি করি। পিক্সার বর্তমানে পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। এরপর ঘটে কিছু চমকপ্রদ ঘটনা। অ্যাপেল নেক্সটকে কিনে নেয় এবং আমি অ্যাপেলে ফিরে আসি। নেক্সটে আমরা যে প্রযুক্তি তৈরি করি সেটা এখন অ্যাপেলের ব্যবসার সাফল্যের একেবারে কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে লরেন আর আমি মিলে গড়ে তুলি একটা সুখী পরিবার। আমি নিশ্চিত এগুলোর কিছুই আমার জীবনে ঘটতো না যদি আমাকে অ্যাপেল থেকে বের করে না দেওয়া হতো। এটা ছিল আমার জন্য খুব তেতো স্বাদের একটা ওষুধ, কিন্তু আমার মনে হয় রোগীর সেটা দরকারও ছিল। কখনো কখনো জীবন ইট দিয়ে তোমার মাথায় আঘাত করবে, তখন বিশ্বাস হারিও না। আমি নিশ্চিত
সামনে এগিয়ে যেতে পেরেছি, কারণ আমি যা করেছি ভালোবেসে করেছি। তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজটি খুঁজে পেতে হবে, ঠিক যেমন তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজে বেড়াও। তোমার কাজ নিয়ে তুমি তখনই খুশি হবে যখন তুমি তোমার পছন্দের কাজ করবে। তোমার জীবনের বড় একটা অংশ জুড়ে থাকবে তোমার কাজ। তুমি তখনই তোমার পছন্দের কাজ করতে পারবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে। যদি এখনো তোমার ভালোবাসার কাজ খুঁজে না পেয়ে থাকো, তাহলে খুঁজতে থাকো, থেমে যেও না। ভালোবাসার কাজটি খুঁজে পেলে তোমার মন তোমাকে ঠিকই তা জানিয়ে দেবে। এটা যে কোনো সম্পর্কের মতোই, যত সময় যাবে ভালোবাসার কাজটি তোমার ততই ভালো লাগবে। অতএব ভালোবাসার কাজটি খুঁজতে থাকো, থেমে যেও না। আমার শেষ গল্পটি মৃত্যু নিয়ে। আমার 17 বছর বয়সে আমি একটি লেখা পড়েছিলাম, তুমি যদি প্রতিটা দিন এইভাবে শুরু করো যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন নিশ্চিতভাবে তোমার সেই ভাবনা সত্য হবে। সেই কথাটা আমার মনে গভীর প্রভাব ফেলেছে। সেই থেকে গত 33 বছর সকালে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেছি, আজ যদি আমার জীবনের শেষ দিন হয় তাহলে আমি কি তাই করতাম যা আমি আজ করতে যাচ্ছি? পরপর কিছুদিন যদি সেই প্রশ্নের উত্তর না হতো, তবে আমি বুঝে নিতাম আমার পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। আমি শীঘ্রই মরে যাব, এই ভাবনাটি জীবনে আমাকে বড় বড় সব সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। কারণ সব কিছু, সকল আশা প্রত্যাশা, ব্যর্থতার ভয় বা লজ্জা সব কিছুই মৃত্যুর মুখে ম্লান হয়ে যায়। টিকে থাকে শুধুমাত্র সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসগুলো। আমি জানি কোনো কিছু হারানোর ভয় মন থেকে দরকার। সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা মনে করা যে তুমি একদিন মরে যাবে। তুমি আসলে সব কিছু হারিয়েই বসে আছো, তাই তোমার মন যা চায় তা না করার কোনো কারণই থাকতে পারে না। প্রায় বছরখানেক আগে আমার ক্যান্সার ধরা পড়ে। একদিন সকাল 7:30টায় আমার একটা স্ক্যান হয়, তাতে স্পষ্টভাবে আমার প্যানক্রিয়াসে একটা টিউমার দেখা যায়। আমি তখনও জানতাম না প্যানক্রিয়াস জিনিসটাই বাকি। ডাক্তাররা আমাকে বলে দিলেন যে এটা এমন একটা ক্যান্সার যার কোনো চিকিৎসা নেই এবং আমি আর বড় জোর 3 থেকে 6 মাস বাঁচব। তারা আমাকে বাড়ি ফিরে গিয়ে সব কিছু গুছিয়ে ফেলতে বললেন। সোজা কথায় ডাক্তাররা আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বললেন। এর মানে হচ্ছে তুমি তোমার সন্তানদের আগামী 10 বছরে যা যা বলবে বলে ঠিক করে রেখেছো, আগামী কয়েক মাসের মধ্যেই বলে ফেলতে পারো। এর মানে হচ্ছে সব কিছু গোছগাছ করে রাখো যাতে তোমার পরিবারের জন্য ব্যাপারটি যথাসম্ভব কম বেদনাদায়ক হয়। এর মানে হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে নেওয়া। সেদিন সারাটা দিন আমার ডায়াগনোসিস হলো। সন্ধ্যায় আমার একটা বায়োপসি হলো। তারা আমার গলার ভেতর দিয়ে একটা এন্ডোস্কোপ নামিয়ে দিল। সেটা আমার পেটের ভেতর দিয়ে ইন্টাস্টাইনের ভেতর দিয়ে গিয়ে প্যানক্রিয়াসে সুচ ঢুকিয়ে সেই টিউমার থেকে কিছু কোষ নিয়ে নিল। আমি অজ্ঞান হয়েছিলাম, তাই আমি কিছুই দেখিনি। কিন্তু আমার স্ত্রী পরে আমাকে বলেছিল ডাক্তাররা এন্ডোস্কোপি থেকে পাওয়া কোষগুলি মাইক্রোস্কোপে পরীক্ষা করার পর কান্না শুরু করেছিল, কারণ যে ধরনের প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছিল সেটা আসলে সার্জারির মাধ্যমে চিকিৎসা সম্ভব। এরপর আমার সার্জারি হলো এবং এখন আমি ভালো আছি। এটাই আমার মৃত্যুর সবচেয়ে কাছাকাছি যাওয়া। আমি আশা করি আরও কয়েক দশকের জন্য আমাকে যেন মৃত্যুর কাছাকাছি আর যেতে না হয়। মৃত্যু আমাকে আমার কাছে শুধুই ভাবনার পর্যায়ে ছিল, কিন্তু ভয়াবহ সেই অভিজ্ঞতার পরে এখন মৃত্যু সম্পর্কে আগের চেয়ে অনেকটা নিশ্চিতভাবে কিছু কথা তোমাদের জানাতে পারি। আসলে কেউই মরে যেতে চায় না, এমনকি যারা স্বর্গে যেতে চান তারাও সেখানে যাওয়ার জন্য মরতে চান না। কিন্তু তারপরে মৃত্যুই আমাদের সবার চূড়ান্ত গন্তব্য। মৃত্যু থেকে কেউই পালাতে পারেনি এবং সেটাই হওয়া উচিত, কারণ মৃত্যুই সম্ভবত জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। এটা জীবনটাকে বদলে দেওয়ার এজেন্ট। মৃত্যু পুরনোকে ধুয়ে মুছে নতুনের জন্য জায়গা করে দেয়। আর এই মুহূর্তে তোমরাই সেই নতুন, কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে তোমরাও ধুয়ে মুছে যাবে। আর সেদিন খুব দূরে নয়। এতটা নাটকীয়ভাবে বলার জন্য দুঃখিত, কিন্তু এটাই পরম সত্য। তোমাদের সময় সীমিত, তাই অন্য কারো জীবনযাপন করে সময় নষ্ট করো না। অন্যের চিন্তাভাবনার ফলে যে বিশ্বাস জন্ম নেয়, সেই বিশ্বাসের ফাঁদে পড়ে নিজের জীবনটা চালিও না। অন্যের মতামতের কোলাহলে নিজের মনের কথাগুলোকে চাপা দিও না। সবচেয়ে বড় কথা হলো সাহসী হও, যেন নিজের মনের কথা মতো চলতে পারো। শুধুমাত্র তোমার মনই জানে তুমি আসলে কি হতে চাও, বাকি আর সবই মন। আমি যখন তরুণ ছিলাম তখন একটা পত্রিকা বের হতো যার নাম ছিল
দ্য হোল আর্থ ক্যাটালগ। পত্রিকাটি আমাদের প্রজন্মের কাছে পবিত্র গ্রন্থের মতো ছিল। সেটা বের করেছিলেন স্টুয়ার্ট ব্র্যান্ড নামে একজন ভদ্রলোক, যিনি মেনলো পার্কের কাছেই থাকতেন। তিনি তার কাব্যময়তা দিয়ে পত্রিকাটি জীবন্ত করে তুলেছিলেন। এটা ছিল 60-এর দশকের শেষ দিকের কথা। কম্পিউটার এবং ডেস্কটপ পাবলিশিং তখনও শুরু হয়নি, তাই পত্রিকাটি টাইপরাইটার, কাঁচি, পোলারয়েড, ক্যামেরা এসব দিয়ে তৈরি হয়েছিল। পত্রিকাটি ছিল কাগজের মোড়কে বাঁধা, গুগলের মতো। আদর্শগত বহু তথ্য এবং চমৎকার ধারণায় সমৃদ্ধ পত্রিকাটি গুগলের 35 বছর আগে প্রকাশিত হয়েছিল। স্টুয়ার্ট তার দলবল নিয়ে দ্য হোল আর্থ ক্যাটালগের অনেকগুলি সংখ্যা বের করেছিলেন। পত্রিকাটির প্রকাশনা শেষ হয় একটা সমাপ্তি সংখ্যা দিয়ে। এটা ছিল 70-এর দশকের মাঝামাঝি সময়ের কথা। পত্রিকাটির সমাপ্তির সংখ্যায় পেছনের মোড়কে ভোরের গ্রামের পথের একটি ছবি ছিল। তোমাদের মধ্যে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা হয়তো তেমন গ্রামের পথে বেড়াতে যেতে পারে। ছবিটার নিচে লেখা ছিল, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। Stay hungry, stay foolish. বিদায়ের সময় এটা ছিল তাদের শেষ মেসেজ, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। আমি আমার জন্য আজীবন এটাই প্রার্থনা করেছি। আর আজ গ্র্যাজুয়েশন শেষে তোমাদের নতুন জীবন শুরুর মুহূর্তে আমি সেই প্রার্থনায় তোমাদের জন্য করছি, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও। জয় হিন্দ, বন্দে মাতরম।